রায়পুর জমিদার বাড়ির এই অন্তিম পর্বের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবেদনটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। তার পরবর্তীতে এই অংশটা ছেড়ে অনেকেই অন্য জায়গায় বসতি স্থাপন করে নেয়। পরিত্যক্ত হতে থাকে রায়পুর সিংহ পরিবার, সেই সিংহ পরিবার যেখানে একসময় শরিকের সংখ্যা ছিল শতাধিক, চাকরের সংখ্যা ছিল প্রায় সমতুল্য, যেখানে এখান থেকে জয়দেব যাওয়ার জন্য জয়দেব মেলার জন্য যাওয়ার পথে যে সমস্ত আখড়া এখানে হতো, এক সপ্তাহ ধরে তাদের সেবা চলতো। চাল ডাল থেকে আরম্ভ করে তাদের থাকার ব্যবস্থা করা হতো সিংহ পরিবারের তরফ থেকে। সেই পরিবারেরই শেষ রানীমা একটু কাঁচা দুধ দিয়ে চা খাওয়ার জন্য লোকের দরজায় দরজায় ঘুরেছেন। ইতিহাস হয়তো এমনই, সময় হয়তো এমনই নিষ্ঠুর হয়ে যায়। পরবর্তীকালে গৌতম ঘোষেরই সূত্র ধরে ইটালিয়ান ছবি বৃন্দাবন ফিল্ম স্টুডিও এখান এই জমিদার বাড়ি বা এই জমিদার বাড়ি কেন্দ্র করে চতুর্পার্শ্বে হওয়া দ্বিতীয় সব থেকে বড় ছবি। যদিও প্রথম সিনেমা আমাদের এই রায়পুর গ্রামে যেটা হয় স্বাধীনতার পরবর্তীতে, সেটি ছিল দেবদাস, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেবদাস। আচ্ছা, কিন্তু এই জমিদার বাড়িতে হওয়া ওই দেবদাসে সৌমিত্র বাবু এবং মানে উত্তম বাবুও ছিলেন তো। আচ্ছা, আচ্ছা, এই জমিদার বাড়িতে হওয়া প্রথম সিনেমা হচ্ছে খান্ডাহার, বড় সিনেমা এবং প্রথম সিনেমা। দ্বিতীয় বড় সিনেমা হচ্ছে ইটালিয়ান ছবি বৃন্দাবন ফিল্ম স্টুডিও। এই সিনেমাগুলোর ভগ্নপ্রায় রায়পুর জমিদার বাড়িকে ক্রমশ একটি শুটিং স্পট হিসেবে পরিচিতি দিতে থাকে। পরবর্তীতে সেই সময়ে আমাদের তৎকালীন সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এর উদার অর্থনীতিতে ভারতীয় বাজার যখন খুলে গেল, তখন একাধিক স্যাটেলাইট চ্যানেল বা অন্যান্য চ্যানেল ভারতে তাদের কর্মকাণ্ড শুরু করে এবং সেই সময়ে বাংলা চ্যানেলগুলোতে টেলিফিল্মের একটা জোয়ার আসে। এই টেলিফিল্মে তখন সন্দীপ রায় একটি বিশ্বাসযোগ্য নাম হয়ে আমাদের সামনে উঠে আসে। এই সন্দীপ রায়ের একাধিক টেলিফিল্ম পরবর্তীকালে বেশ কিছু ছবি, যেমন ধরুন টেলিফিল্মের মধ্যে চিলেকোঠার গল্প আছে, সিনেমা বা টেলিফিল্মের মধ্যে গোসাইপুর সরগরম আছে। পরবর্তীতে যতদূর মনে পড়ছে যেখানে ভূতের ভয়, এই সমস্ত সন্দীপ রায়ের সিনেমাগুলো এখানে হয়েছে। এই প্রাঙ্গণে একটা সময় ঘোরাফেরা করেছেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়, সত্যজিৎ জায়া, বিজয়া রায় থেকে শুরু করে গৌতম ঘোষ, রবি ঘোষ থেকে শুরু করে হালে আমলে আপনাদের সুপারস্টার দেব, জিৎ বা অরিজিৎ সিং বা সাউথের সাই পল্লবী। আচ্ছা, উনিও এসেছিলেন। তো এইরকম ভাবে এই ভগ্নপ্রায় অট্টালিকা শুটিং স্পট হিসেবে যতটা প্রকাশ, বিকাশ এবং তার প্রচার হতে থাকলো, ততটাই তার আড়ালে হারিয়ে যেতে থাকলো এই গ্রাম, এই অঞ্চল এবং সর্বোপরি রায়পুর সিংহ পরিবারের সার্বিক ইতিহাস। ঠিক। জনপ্রিয়তা বা খ্যাতি এর একটা সমস্যা হচ্ছে এই যে তাকে ঠিকঠাকভাবে ধারণ করতে হয় এবং তাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কোথাও গিয়ে তার ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এই যে 90-এর দশক থেকে ক্রমাগত রায়পুর জমিদার বাড়ি শুটিং স্পট হিসেবে জনপ্রিয়তা পেতে শুরু করলো, তত এখানে বহিরাগত মানুষদের সংখ্যা বাড়তে থাকলো, যাদের একটা বৃহত্তর অংশ রায়পুর সিংহ পরিবারের বা রায়পুর গ্রামের বা রায়পুর অঞ্চলের ইতিহাসের যে ইতিহাস আগ্রহ নিয়ে কিন্তু এখানে আসেননি। তারা এসেছিলেন অমুক সিনেমার অমুক সিনের অমুক শুটিংটা এখানে হয়েছে এটা দেখতে। বলতে দ্বিধা নেই, এই জনপ্রিয়তা আমাদের আপ্লুত করেছিল এবং কোথাও গিয়ে আবেগে ভাসিয়ে দিয়েছিল এবং কোথাও গিয়ে আমরা গর্ব অনুভব করতাম।
কিন্তু ক্রমাগত যেটা হতে থাকলো, সেই সময়ে অরক্ষিত এবং পরিত্যক্ত অবস্থায় থাকা এই বাড়ির দরজা জানলা চুরি হতে থাকলো। বিশেষ করে যেটা সবার প্রথমে চুরি বা অপব্যবহার হতে থাকলো বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের দ্বারা, সেটি হচ্ছে কাঠের কড়ি বর্গাগুলো। বিস্তীর্ণ ইলামবাজার থেকে আপনার জয়দেবের যে বনাঞ্চল এবং সেই সময়ে অজয় তীরবর্তী যে বনাঞ্চল, এই বনাঞ্চলগুলো এই জমিদার বাড়ির আন্ডারে ছিল। 1910 এরকম একটি সালে এই ইলামবাজার পরগনা থেকে এই জমিদার বাড়ির আয় হতো তৎকালীন বাজারে প্রায় 1 লক্ষ টাকা। ওই যে বললাম সময়, ওই যে বললাম ইতিহাস, তার আবর্তের মধ্যেখানে তার ঠিক 100 বছর পরে 2010-11 সাল যখন এখানে জিতে সত্যু সিনেমার শুটিং হচ্ছে, তখন প্রচুর মানুষ জিতকে দেখতে আসছেন এবং এই জমিদার বাড়ি ঘুরতে আসছেন। কিন্তু এই জমিদার বাড়ি তখন জঙ্গলাকীর্ণ, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ পড়ে আছে। সেটিকে সরানোর মতন দৈনিক 150 টাকা মজুরির লেবার জোগাড় করতে আমাদের নাভিশ্বাস উঠে যায়। মাত্র 100 বছরে ভেবে দেখুন, 1910 সালে এই পরিবারের একটি মাত্র ইলামবাজার পরগনা থেকে যার আয় ছিল 1 লক্ষ টাকা বার্ষিক, তার 100 বছর পরে 2010-11 সালে বাইরের মানুষজন যাতে এখানে এসে সুষ্ঠুভাবে ঘোরাফেরা করতে পারে, বাড়িটিকে দেখতে পারে, উপভোগ করতে পারে, তার জন্য যে লেবার লাগাবো, শ্রমিক লাগাবো, তার মাইনে ছিল তখন 150 টাকার কাছাকাছি। সেই 150 টাকাটা দিতে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে একটা উপদ্রব দেখা দিল, আগেও ছিল কিন্তু 1910 সালের পর থেকে আরো বেশি করে দেখা দিল। দুটি উপদ্রব। প্রথম ভয়ঙ্কর উপদ্রবটি হচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এদিকে কাঁধি, বহরমপুর, এই দূর দূরান্ত থেকে নেশাপ্রিয় মানুষেরা এখানে আসলো এবং নেশা করতে শুরু করলো, যাদের একটা বড় অংশ ছিল ইয়াং জেনারেশন। সমস্যাটা তৈরি হলো এখানে তখন আস্তে আস্তে গ্রামের ধরুন যারা মানুষজন, তারা তাদের ফ্যামিলি নিয়ে বা তাদের ধরুন রিলেটিভ কেউ এসেছে, তাদেরকে নিয়ে এখানে ঢোকার আগে ভাবা শুরু করলো, ভয় পেতে শুরু করলো। দ্বিতীয়ত, এই যে নেশা করার জায়গা হিসাবে এটা ক্রমশ জনপ্রিয় বা প্রচার পেতে শুরু করলো, এটি স্থানীয় বা লোকাল ইয়াং জেনারেশনকে প্রলুব্ধ করলো। আমাদের আপত্তি ছিল না যে এটাকে ভৌতিক বাড়ি হিসেবে দেখানো হয়েছে, তার আগে ভূতের সিনেমা এখানে প্রচুর হয়েছে। তারার জন্য, তারা চ্যানেলের জন্য, ইটিভির জন্য প্রচুর টেলিফিল্ম, সিরিয়াল, সিনেমা এখানে হয়েছে। কিন্তু সেটাকে যখন আপনি সংবাদ মাধ্যমে প্রচার করছেন, তখন সেটি ঘটনা বা সত্য হিসেবে দেখাচ্ছে। যাই হোক, তো মোটামুটি একটা সম্মতিতে আসা গেল, সহমত পোষণ করা হলো যে রায়পুর যুব সংঘকে এই বাড়ির যে রক্ষণাবেক্ষণ, পরিবেশগত রক্ষণাবেক্ষণ এবং তারা যদি এটাকে নিয়ে ভবিষ্যতে সুদূর প্রসারী কোনো ভাবনা চিন্তা করতে পারে, এই হিসেবে তাদের উপর দায়িত্ব অর্পণ করা হলো। বলতে দ্বিধা নেই, 2008 সালের পর থেকে এই পরিবারের এই ভগ্নপ্রায় অট্টালিকাকে মানুষজন যেমন শুটিং স্পট হিসেবে দেখতে আসছিল, এখনো তেমন আসে। কিন্তু বর্তমানে ইতিহাস সন্ধান করে বা ইতিহাস জানতে বা এই বাড়ি বা এই অঞ্চলকে জানতে আসা পর্যটকদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হলেও বেশি। আমাদের বিরাট কোনো সার্থকতা নেই, রায়পুর যুব সংঘের কোনো বিরাট সার্থকতা নেই। কিন্তু যখন দেখি একটি মানুষ এসে এই বাড়ির ইতিহাস সম্বন্ধে আগ্রহ প্রকাশ করছে, কোন কোন সিনেমা শুটিং হয়েছে এটার বদলে, তখন ভেতরে একটু তৃপ্তিশ্বাস ফেলি বইতে। এবং আমাদের টার্গেটই ছিল এই বাড়ির মাধ্যম দিয়ে আঞ্চলিক ইতিহাস বিষয়ে ইয়াং জেনারেশনকে আমরা সচেতন করে তুলব। ওই যে বললাম, জনপ্রিয়তা গেরো আছে, খ্যাতির বিড়ম্বনা আছে। যখন এটা ইতিহাসের নিরিখে বা শান্তিনিকেতনের সূতিকাগার হিসেবে যখন এটি প্রচার পেতে থাকে, তখন শান্তিনিকেতনের অন্যতম সাইট সিন হতে থাকে রায়পুর জমিদার বাড়ি।
টোটোওয়ালাদেরও ডিমান্ড বাড়ে। তো সেই জায়গা থেকে কখনো এখানে তারা নিয়ে এসেছেন স্বামী বিবেকানন্দকে, কখনো তারা নিয়ে এসেছেন রাজা রামমোহন রায়কে, কখনো তারা মানে তাদের জ্ঞানের নিরিখে তারা রবীন্দ্রনাথ সংযোজন বা বিয়োজন করেছে। রবীন্দ্রনাথকে এখানে এসে চা খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন, ভাত টাত খাইয়েছেন, ইত্যাদি ইত্যাদি করিয়েছেন। আবার তাকে দিয়ে পাশের বাড়ির যে দুর্গাপুজো সেটাও দেখিয়ে দিয়েছেন। দেখিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো প্রথম প্রথম আমাদের এটা ভীষণই অভিমান হতো, রাগ হতো, বলতে দ্বিধা নেই, অস্বীকার করে লাভ নেই। তাদের সাথে আমরা একটু ঈষৎ উষ্ণ তর্ক বিতর্কেও জড়িয়ে পড়তাম। কিন্তু পরবর্তীকালে আমাদের যারা সিনিয়র, যারা আমাদের পথপ্রদর্শক অর্থাৎ ক্লাবের মেম্বার, আমাদের সঙ্গে তারা এক টেবিলে বসলেন এবং বিভিন্ন আলাপ আলোচনা মতান্তরের পরে এটার কারণ হিসাবে আমরা পেলাম যে আজকে যদি একজন টোটো চালক বা কোনো সাধারণ মানুষ যদি আমার গ্রামের ইতিহাস জানতে চায় এবং সেই ক্ষেত্রে যদি তাদের কাছে যদি কোনো প্রপার রিসোর্স না থাকে, তাহলে বিষয়টা এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে। অর্থাৎ একজন টোটো ড্রাইভার বা একজন যে কোনো সাধারণ মানুষ এলেন, একে তো আমাদের বাঙালিদের পর্যটক হিসাবে মান যত কম বলা যায় ততই ভালো। দীঘা থেকে কালিম্পং, সেখান থেকে কঙ্কালীতলা হয়ে শান্তিনিকেতন, সবখানেই আমরা ঘুরতে যাই এবং সবটাকেই আমরা দীঘার বীজ বানিয়ে ফেলি। তো নাগরিকের মতন পর্যটক হিসেবেও যে প্রাথমিক দায়িত্বটুকু, সেটুকুও বাঙালি পর্যটকদের ভেতরে আমরা অন্তত কম দেখেছি। আশা রাখি ভবিষ্যতে এই চিত্রের পরিবর্তন ঘটবে। তো যদি কোনো পর্যটক চান এই বাড়ির ইতিহাস সম্বন্ধে জানতে, সেই ক্ষেত্রে তারা কিভাবে জানবে? ফিরে আসুক। এর দুটি প্রস্তাব এসেছিল দু একটা জায়গা থেকে, যে আমরা একটা লেখা লিখে তাদেরকে দিলাম, তারা মুখস্থ করলো, তারা বলে দিল। কিন্তু আমরা দেখলাম সেখানে রস নেই, সেখানে আবেগ নেই। আবেগটাই মেন। সেখানে একটা সুন্দর কবিতা পাঠের যে অনাবিল আনন্দ, সেটা আবৃত্তি করার ওই সমস্ত ভাঁজের মধ্যে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। দর্শক বা পর্যটকরা কানেক্ট করতে পারছেন না, তাদের মনে হচ্ছে তারা কোনো রিপোর্টিং শুনছেন। এই জায়গা থেকে আমরা এই বাড়ির দেখাশোনার জন্য যে ক্লাবের মেম্বারদের রেখেছিলাম, তাদের মধ্যে আমরা ইয়াং ব্লাডকে ঢোকাতে শুরু করলাম, ইনফ্লুয়েন্স বা ইনজেক্ট করতে শুরু করলাম। তাদের সাথে আড্ডার ছলে, কথার ছলে বিভিন্ন রকম ইতিহাস আমরা তাদের বলতে থাকলাম এবং প্রথম প্রথম ধরা গেল যে তাদেরকে এক একটা অংশ দেওয়া হতো, যে রায়পুর এবং সুপুরের বর্গী আক্রমণ নিয়ে তুমি এনাদের বলো। আমরা পর্যটকদের সেরকম ভাবে কনভিন্স করেছি এবং বলতে দ্বিধা নেই, পর্যটকরা আমাদের সাথে সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে। তো সেই নতুন একটি ছেলে যখন বর্গী আক্রমণ নিয়ে বলছে, সে নিশ্চয়ই সাবলীন হবে না। কিন্তু আমরা কৃতজ্ঞ সেই সমস্ত পর্যটকদের কাছে যারা ইয়াং জেনারেশনের এই আবেগটাকে, এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তো এরকম করে আস্তে আস্তে বর্তমানে আমরা এমন একটি জায়গাতে পৌঁছেছি যেখান থেকে যদি কোনো পর্যটক এখানে আসেন এবং ইতিহাস জানতে চান এবং আমাদের সংঘের কোনো সদস্য যদি এখানে উপস্থিত থাকেন, খালি হাতে অন্তত তাকে আর ফিরতে হবে না। আমাদের দ্বিতীয় ইতিহাসকে সুলভভাবে সরবরাহ করার অন্য একটি জায়গা ছিল, আমরা গ্রামবাসীর থেকে চাঁদা তুলে রায়পুর সুপুর যে অঞ্চল, এই অঞ্চলের প্রায় 10টি গ্রাম নিয়ে প্রথম ইন্ডিভিজুয়াল বই আমরা প্রকাশ করেছি, যেটি লিখেছেন সুপুর গ্রামেরই একজন তরুণ লেখক সুখেশ মণ্ডল। বইটির নাম সুখেশ মণ্ডল, ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চল। আচ্ছা অঙ্কুশ বাবু, আপনি আমায় এটা বলুন যে বর্তমান যে এই রায়পুরের জমিদারির যে এই জমিদার বাড়ির যে এই অবস্থা, এই অবস্থার ব্যাপারে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে একে রক্ষা করা যায় বা সেই ব্যাপারে একটুখানি আমাদের আলোকপাত করুন। দেখুন, আমরা চাই যে শুটিং স্পটের পাশাপাশি ইতিহাস চর্চার বা ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেও এই জায়গাটিকে দেখা হোক। এছাড়াও এইটা একটা অল্টারনেটিভ প্র্যাকটিস জোন হিসেবে গড়ে উঠুক। এই লক্ষ্যে 2015-16 সাল নাগাদ আমরা এখানে সাইট স্পেসিফিক আর্ট প্র্যাকটিস আমরা এখানে করেছিলাম, যার নাম ছিল বিং নাথিং। এইটার যে মূল
যারা কারিগর ছিলেন তারা হলেন কাঞ্চন গুহ, জগন্নাথ চ্যাটার্জি, অরূপ শিল্পী অরূপ বাবু, নাট্যকার শিল্পী হিমাদ্রি শেখর দে এবং আরো বেশ কিছু মানুষজন। এছাড়াও শোভনদা ছিলেন, তার স্ত্রী তমালিকা দিও ছিলেন। মূলত পরিকল্পনাটা ছিল জগন্নাথ চ্যাটার্জি, আমাদের হিমাদ্রি শেখর দে এবং তার পাশাপাশি শিল্পী কাঞ্চন গুহের। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই কারণে, শুটিং স্পট ছাড়াও এই বাড়িকে যে আরো ব্যতিক্রমী পর্যায়ে পরিসর ভিত্তিক শিল্পচর্চার জায়গা থেকে এটাকে দেখা যেতে পারে, এটা প্রথম ধারণাটা, আমাদের প্র্যাকটিক্যাল ধারণাটা আমাদের হাতে কলমে দিয়েছিলেন ওনারা। বিপুল এক কর্মকাণ্ড হয়েছিল প্রায় 1 মাস ধরে, আর একদিন সেটা শো হয় সর্বসাধারণের জন্য। পাশাপাশি আমরা পরবর্তীকালে এখানে আমরা শুরু করি থিয়েটারের শো করা। যেমন ধরুন, আমাদের এই স্পেসটাতে প্রথম থিয়েটারের শো হচ্ছে বেলঘড়িয়া, কলকাতার বেলঘড়িয়া হাতেখড়ি, দেবাশিস ঘোষ দস্তিদার নির্দেশিত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং হিমাদ্রি শেখর দে সম্পাদিত বিসর্জন নাটক, যেটি দিনের আলোতে এখানে ওপেন এয়ারে হয়। বস্তুত বলতে গেলে থিয়েটারের বা নাটকের যে মঞ্চায়নের রূপ আমাদের এই অঞ্চলের মানুষ দেখে অভ্যস্ত, তার একটা বর্তমান বা ব্যতিক্রমী বা আধুনিকতম রূপ, তার প্রেক্ষিতে প্রথম এখানকার মানুষ এই জমিদার বাড়ির এই প্রাঙ্গণের ভেতরে এই জায়গাটিকে কেন্দ্র করে তারা দেখেন। এরপরে ম্যাক ও লেডি নামে আরেকটি প্রযোজনা এখানে মঞ্চস্থ হয় রাতের বেলায়, যেটি করে শান্তিনিকেতন চতুর্থ মাত্রা নাট্যদল, যার নির্দেশক ছিলেন কাবেরী বসু এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে হাওড়া জোনাকি তার ফেস্টিভ্যালটিও, তার যে মে ডে থিয়েটার ফেস্টিভ্যাল, সেই থিয়েটার ফেস্টিভ্যালটিও এখানে 2 দিন 3 দিন ধরে এখানে তারা করে। এর পাশাপাশি এবং এই মানে ধারাবাহিকতাটা কি এখনো বজায় আছে? এখনো বজায় আছে, প্রতি বছরই এটা এখনো নিয়ম বজায় করে আছে, আর কি, এটা নিয়ম করে। 2025 সালেই আমরা লাস্ট কয়েক মাস আগে, এই বর্ষাটার আগেই আমরা আবার বিসর্জন আয়োজন করতে পেরেছিলাম দেবাশিস ঘোষ দস্তিদারের সেই বেলঘড়িয়া হাতেখড়ি, কিন্তু এবারে রাতের বেলাতে হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচারিত হয়েছিল, বেরিয়েও ছিল সেই খবর। এবং এখানে বলে রাখা ভালো, যতগুলো শোয়ের কথা বা ইয়ের কথা বললাম, সেই নাটক দেখতে আমরা এখানে ফ্রি অফ কস্ট আমরা নাটক দেখার ব্যবস্থা করেছি। আমাদের সেরকমভাবে আমরা এখানে আয়োজন করি, যারা নির্মাতা বা যারা নাট্যদল তাদের সাথে, যে আমার গ্রামের মানুষ যেন বিনা টিকিটে যেন মানে এখানে নাটকটা দেখতে পারে। হ্যাঁ, নাটক দেখা শেষে তারা তাদের মতন করে যদি কিছু চায় বা সামর্থ্য থাকে বা সুযোগ থাকে, তারা সেটা ডোনেশন দিল বা তারা একটা দিল, কিন্তু টিকিটের বিনিময়ে নাটকটা আমরা এখানে ইচ্ছাকৃতভাবেই আমরা এখনো করিনি। তার কারণটা হচ্ছে, যদি সেটা করি তাহলে আমাদের এখানে সেই প্র্যাকটিসটা নেই আমাদের। এর পাশাপাশি আমরা এটাকে সংস্কার, মানে অর্থাৎ এর যে আর্কিটেকচারাল রেনোভেশন বা কনজারভেশন, সেই জায়গাটিও আমরা ভাবনা চিন্তা শুরু করেছি বিগত বেশ কিছু বছর ধরে। আমাদের খুব স্বাভাবিকভাবেই খুব সাধারণ 2টি প্রতিবন্ধকতা আছে। একটি যদি হয় লোকবল, দ্বিতীয়টি আরো গুরুত্বপূর্ণ এই সময়ের নিরিখে, সেটি হচ্ছে অর্থবল। দুটোর থেকেই আমরা পিছিয়ে। কিন্তু আমরা চেষ্টা করেছি, আমাদের এই প্রজন্মের হাতে বর্তমানে ধরুন অর্থবল এবং লোকবল নেই, আগামী দিনেও তো আসতে পারে, বা আমাদের নেক্সট জেনারেশনের হাতেও তো সেই অর্থবল বা সেই লোকবল আসতে পারে, কিন্তু ততদিন তো এই বাড়িটা থাকবে না, যেরকম ভাবে এর সিলিং থেকে 20 বর্গা খুলে নেওয়া হয়েছে। তো সেই সময় যদি তারা চায়, তাহলে কি, বা আমরা যদি যখন সুযোগ আসবে, তখন কি আমরা এই বাড়িটাকে আবার পুনর্নির্মাণ করতে পারবো? সাদা বাংলায় উত্তর হচ্ছে যে না, পারবো না। আমরা কেউ আর্কিটেকচার এক্সপার্ট নই। ছবি তোলা থাকলে, ইত্যাদি ইত্যাদি থাকলে এটা অন্য কথা, কিন্তু এটা তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নয় বা
বিবেকানন্দের বাড়িও নয় যে সম্পূর্ণ ভেঙে যাওয়া বা একটা বৃহত্তর অংশ মানে ভেঙে যাওয়ার ভগ্নপ্রায় পরেও আবার পুনর্নির্মাণ অ্যাজ ইট ইজ সম্ভব সমন্বয়ে সেই জায়গায় আমরা যেটা করতে পেরেছি সেটি হচ্ছে এই বাড়িটার একটা ডকুমেন্টেশনের জন্য বা প্রেজেন্টেবল একটা ডকুমেন্টেশন আমরা তৈরি করতে পেরেছি, যেখানে এই নিখুঁত আর্কিটেকচারাল স্টাডি আছে, বর্তমানে যেটুকু আছে বা পাওয়া গেছে সেই জায়গা থেকে নিখুঁত আর্কিটেকচারাল স্টাডি আছে। আমরা আশা রাখি ভবিষ্যতে যদি আমাদের সেই অর্থবল, সেই আমাদের লোকবল আসে বা আমাদের নেক্সট জেনারেশনে আসে, তাহলে ওই ডকুমেন্টেশনটা সেই সময় বিশেষ সহায়ক হিসাবে কাজ করবে। এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে রেনোভেশন করবেন, করবেন, আফটার ইউজটা কি হবে? আমরা যাদের কি কথাটা বলেছি, যে পর্যটক আগ্রহী পর্যটক আছে, তাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে ও আচ্ছা, তাহলে এখানে হেরিটেজ হোটেল করবেন ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি আমরা চাই না এখানে হেরিটেজ হোটেল হয়ে গেলে বিভিন্ন, তার কারণ দিনের শেষে তো এটা দেবত্ব সম্পত্তি এবং আরো অনেক কিছু ফ্যাক্টর জড়িয়ে আছে, ফলে হয়ে গেলে আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা ইয়াং জেনারেশনের একটা বৃহত্তর সচেতন ইয়াং জেনারেশনের একটা বৃহত্তর অংশ চায় না এখানে কোনো হেরিটেজ হোটেল বা ওই জাতীয় কোনো কিছু। আমরা এখানে একটা মিউজিয়াম করার পরিকল্পনা করেছি, যেখানে প্রথমত যার নাম হবে দ্য মিউজিয়াম অফ রায়পুর। সেখানে রায়পুর গ্রামের ইতিহাসের পাশাপাশি আশেপাশের প্রায় 10-12টি গ্রামের ইতিহাস সেখানে সংরক্ষিত এবং প্রদর্শিত হওয়ার পাশাপাশি সেই আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা বা অনুসন্ধান ক্ষেত্র হিসেবেও সেটি উঠে আসবে। এবং পরবর্তীকালে যদি সম্ভব হয় তাহলে আরো আস্তে আস্তে সংস্কার করে এই ঘরগুলিতেই আমরা সমগ্র বীরভূম জেলার যে ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সামাজিক ইতিহাস বা অন্যান্য রাজনৈতিক ইতিহাসেরও একটা সংগ্রহশালা তৈরি করার পরিকল্পনা করেছি। জানি না সেটা সম্ভব হবে কিনা। এখানে বলে রাখা প্রয়োজন, বীরভূমের নিজস্ব বীরভূমের ইতিহাস ডেমনস্ট্রেট হচ্ছে বা সে প্রদর্শিত হচ্ছে, এরকম কোনো প্রদর্শন মানে বলতে গেলে মিউজিয়াম কিন্তু আমাদের এখানে নেই, এরকম কোনো সংগ্রহশালা কিন্তু আমাদের জেলাতে নেই। যদি করতে পারি তাহলে সেটা ডেফিনেটলি হয়তো ইতিহাসের পাতায় নাম থাকবে। সৃষ্টিকর্তা, পরিস্থিতি, সমাজ, পরিবর্তিত বিবর্তিত এই আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবেশ সেই সুযোগ আমাদের দেবে কিনা তার উত্তর সময় দেবে।